বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমি মোহাম্মদ বুলবুল আহমেদ, তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক। আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে। তোমরা জানো যে পদার্থবিজ্ঞানে মোট 14টি অধ্যায় রয়েছে। তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো কাজ, ক্ষমতা ও শক্তি। সেই অধ্যায়ের কিছু আলোচ্য বিষয় নিয়ে, ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করব আজকে তোমাদের সাথে। আলোচনার বিষয়গুলো হচ্ছে কাজ ও কাজের প্রকারভেদ, কাজের মাত্রা ও একক, জুল কি, তারপর কাজ কখন হতে পারে না, 1 কিলোওয়াট ঘন্টা, এরপর 200 মেগা ইলেকট্রন ভোল্টকে জুল এককে কীভাবে প্রকাশ করা যায়, শক্তি ও শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করব। তারপর এই যে গতিশক্তি, যেটাকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি, সেই ইকে ইকুয়াল হাফ এমভি স্কোয়ার কীভাবে প্রতিপাদন করা যায়, যান্ত্রিক শক্তি কত প্রকার হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং সাথে থাকবে গতিশক্তি কিভাবে বেগের সাথে সম্পর্কিত। তো শুরু করছি আজকের আলোচনার বিষয় কাজ, ক্ষমতা ও শক্তি। প্রথমেই যদি আমরা বলি যে কাজ কি, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে কাজ কি বা কাজ কিভাবে হয়, তাহলে আমরা বলবো যে কাজ হওয়ার জন্য বস্তুর উপর অবশ্যই বল প্রয়োগ করতে হয়, আর বল প্রয়োগে যদি স্মরণ ঘটে তাহলেই এই স্মরণ এবং বল এই দুটোর গুণফলকে আমরা কাজ বলবো। যেমন ধরো একটা বস্তু এখানে স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় বস্তু আছে, বস্তুটির উপর এ পরিমাণ বল প্রয়োগ করা হলো। বল প্রয়োগ করার পর বস্তুটি যদি কিছুটা স্মরণ ঘটে, মনে করো বস্তুটি আদি অবস্থান এটা, আর এটা হলো শেষ অবস্থান, তাহলে অবস্থানের যে পরিবর্তন হয়েছে এটাকে আমরা বলবো স্মরণ। এই জায়গাটাকে বলবো স্মরণ। এখান থেকে এই পর্যন্ত যে বস্তু যে অবস্থানের পরিবর্তন হয়ে গেছে সেটাকে বলবো স্মরণ। এই বল আর বল প্রয়োগের ফলে বস্তুর যে স্মরণ হলো, এই দুটোর গুণফলকে আমরা কাজ বলবো। কাজকে যদি ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা বলবো যে এই ডাব্লু গুণন স্মরণ, এরকম বল গুণন স্মরণ, অর্থাৎ বল এবং স্মরণের গুণফলকে আমরা কাজ বলবো। কাজ সমান বল গুণন স্মরণ। বল প্রয়োগে যতটুকু স্মরণ ঘটবে সেই স্মরণের মান যদি আমাদের জানা থাকে, আর কতটুকু বল প্রয়োগ করা হয়েছে, এই দুটোর গুণফলটাই হচ্ছে কাজের পরিমাণ। এরপর যদি বলা হয় যে কাজের একক কি, তোমরা সকলেই জানো যে কাজের একক হলো জুল। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে কাজ এফ ইকুয়াল কাজ সমান এফ এস। কাজকে যদি ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে কাজ সমান হচ্ছে বল গুণন স্মরণ। এখানে এই যে এফের পরিবর্তে যদি আমরা জানি যে এই বল মানে হচ্ছে ভর, আর হচ্ছে ত্বরণ, আর স্মরণ তো আছেই। এই ত্বরণকে আবার ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, এটাকে লেখা যায় বেগ ভাগ সময়, আবার স্মরণ তো আছেই। এরপর বেগকে আবার বিশ্লেষণ করলে আমরা জানি যে এই স্মরণ ভাগ সময় হয়, স্মরণ ভাগ সময়। আর আগে থেকে একটা সময় ছিল, এই দুটোর গুণফল যদি হয় সময় স্কোয়ার, আর স্মরণ তো আছেই, তাহলে আমরা লিখতে পারি যে এই ভর গুণন স্মরণ স্কোয়ার বাই সময় স্কোয়ার। এই যে আমরা যে রাশিগুলো পেয়ে গেছি এগুলোকে বলা হয় মৌলিক রাশি। এই মৌলিক রাশির যদি সূচকগুলো আমরা বসাই তাহলেই এই কাজের মাত্রাটা পেয়ে যাব। ভরের মাত্রা হচ্ছে এম, তারপর স্মরণের মাত্রা হলো এল, সুতরাং আমরা এল স্কোয়ার লিখতে পারি, আর সময়ের মাত্রা হলো টি, সেটাকে টি স্কোয়ার লিখতে পারি। এখান থেকে আমরা বলতে পারি যে এম এল স্কোয়ার টি পার স্কোয়ার, এটাকেই কাজের মাত্রা বলবো। যদি বলা হয় কাজের একক কি, তাহলে এইখান থেকে আমরা কিন্তু কাজের এককটাও আবার বলতে পারি। কিভাবে? এখান থেকে যদি আমরা বলি এই ভরকে যদি বলি কিলোগ্রাম, স্মরণ যদি হয় মিটার স্কোয়ার, আর সময় যদি হয় সেকেন্ড স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি যে কিলোগ্রাম মিটার স্কোয়ার পার
সেকেন্ড স্কোয়ার। এই পুরো জিনিসটাকে আমরা বলি জুল। কাজের একক তাহলে কি দাঁড়ালো? জুল। আমরা জানি কাজের একক, তাপের একক এবং শক্তির একক হচ্ছে জুল। যত প্রকারের কাজ আছে, যত প্রকারের শক্তি আছে, যত প্রকার তাপ আছে, সবগুলোর একক হবে জুল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রথমে কি বললাম? এই কাজকে বিশ্লেষণ করলে পাই আমরা বল গুণন সরণ। বলকে যদি ভাঙা যায় তাহলে ভর গুণন ত্বরণ, আর সরণ তো গুণ অবস্থায় আছে। এই ভর তো মৌলিক রাশিটাকে আর বিশ্লেষণ করা সম্ভব নয়, কিন্তু ত্বরণকে ভাঙলে বা বিশ্লেষণ করলে পাবো বেগ ভাগ সময়। এই বেগকে আবার বিশ্লেষণ করলে পাবো সরণ বাই সময়। তাহলে দাঁড়ালো সরণ বাই সময় স্কোয়ার ইন্টু সরণ। এখানে তাহলে সরণ ইন্টু সরণ ভর ইন্টু সরণ স্কোয়ার বাই সময় স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? ভরকে যদি এম দ্বারা প্রকাশ করা হয়, সরণকে যদি এল দ্বারা প্রকাশ করা হয়, তাহলে বিষয়টা দাঁড়াবে এল স্কোয়ার, আর নিচে সময়ের এরপর স্কোয়ার করে সময় স্কোয়ার। সুতরাং আমরা বলতে পারি এম এল স্কোয়ার টি পার স্কোয়ার। এটাকে বলবো মাত্রা। আর এই যে নিচে যে জুল বের হয়েছে এটা হলো একক। এটা হলো কাজের মাত্রা। আর এটা কি? এটা হলো একক। তাহলে এই যে কাজ কি আমরা জানলাম? কাজ জানলাম যে বল প্রয়োগে বস্তুর যদি সরণ হয় তাহলে এই বল এবং সরণের গুণফলকেই কাজ বলবো। সেই কাজের মাত্রা কি? এম এল স্কোয়ার টি পার স্কোয়ার, এবং একক হলো জুল। এরপর যদি বলি যে জুল জিনিসটা আসলে কি, এই জুলটা আসলে কি? তোমরা কিছুক্ষণ আগে দেখছো যে এই যে ডাব্লিউ সমান আমরা লিখছি যে এফ এস। এখান থেকে আমরা জুলের সংজ্ঞাটা দিতে পারি কীরকম করে? যদি বলি যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটির বলের দিকে 1 মিটার সরণ ঘটছে, তাহলে 1 আর 1 যদি গুণ করি তাহলে একই হয়, আর এটা দাঁড়ায় নিউটন মিটার। এই নিউটন মিটারের আরেক নাম হচ্ছে জুল। তাহলে 1 জুল অথবা জুল কাকে বলে আমরা বলবো কিভাবে? বলবো যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটির যদি বলের দিকে 1 মিটার সরণ ঘটে তাহলে যে কাজ সম্পন্ন হয় তাকেই 1 জুল বা শুধু জুল বলে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর যদি বলি যে এই কাজ কখন হতে পারে আর কখন হতে পারে না। ধরো এই যে দেয়ালটাকে আমি বল প্রয়োগ করলাম, ধাক্কা দিলাম, কিন্তু সরণ ঘটাতে পারলাম না। যদি সরণ না ঘটাতে পারি তাহলে মনে রাখবে যে কখনোই কাজ হওয়া সম্ভব নয়। কারণ আমরা জানি যে কিছুক্ষণ আগেও তোমরা দেখছো যে এফ ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল এফ এস লিখে ফেলছি। এই ডাব্লিউ ইকুয়াল এফ এস যদি হয়, মনে করো 10 নিউটন বল প্রয়োগ করা হলো একটা বস্তুর উপর, সেই বস্তুর কোনো সরণ ঘটলো না, তাহলে এসের মান হবে 0। আর 0-র সাথে 10 গুণ করলে 0ই হয়, তাহলে এক্ষেত্রে ডাব্লিউ হয়ে যাবে 0। যদি তোমার আম্মু তোমাকে জিজ্ঞেস করে যে তুমি তো সারাদিন আজকে কোনোই কাজ করো নাই, তোমার খাওয়া দাওয়া আজকে বন্ধ, তখন কেমন লাগবে? তখন তুমি তো বলবা যে আমি তো বাইরে গিয়েছিলাম, আমি স্যারের কাছে পড়তে গেছি, আমি এখানে গেছি, ওখানে গেছি, আমি বিভিন্ন কাজ করে আসছি, আর তুমি বলতেছো কোনো কাজ করো নাই। হ্যাঁ, তোমার আম্মু যদি বিজ্ঞানের যদি কোনো শিক্ষিকা অথবা বিজ্ঞানের কোনো সাথে জড়িত কেউ যদি হন, তাহলে ফিজিক্সের ভাষায় উনি বলবে যে তুমি তোমার বাসা থেকে বিভিন্ন জায়গায় গেছো ঠিকই, কিন্তু তুমি আবার বাসায় ফিরে আসছো, এক্ষেত্রে তোমার স্মরণ ঘটেনি, তুমি আগে যে জায়গায় ছিলা সেই জায়গাতেই এখনও আছো, এজন্য তোমার কোনো স্মরণ ঘটেনি, তাই তোমার কাজের পরিমাণ শূন্য। যখন আমরা বলি যে কাজের পরিমাণ যদি শূন্য হয় তাহলে বলতে পারি যে না, স্মরণের পরিমাণ যদি শূন্য হয় তাহলে কাজের পরিমাণ শূন্য হবে। আর বল প্রয়োগ করলাম ঠিকই, সাথে সাথে কাজও স্মরণও ঘটলো, বল প্রয়োগ করলাম এবং স্মরণ ঘটলো, সেক্ষেত্রেই কেবল কাজ হয়। অন্য একটা বিষয় চিন্তা করি, মনে করো কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করার ফলে 2 মিটার স্মরণ ঘটছে, তাহলে আমরা বলবো যে বস্তুটির 20 জুল পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে, বস্তুটির উপর 20 জুল পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে। কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলাম আর তার স্মরণ ঘটলো 2 মিটার, সেক্ষেত্রে 2 × 10 20 আর নিউটন সেকেন্ড মানে জুল। আমরা বলতে পারি যে কাজের পরিমাণ এখানে 20 জুল। তাহলে আমরা বুঝলাম যে স্মরণ যখন ঘটে তখনই কেবল কাজ হয়, অন্যথায় কাজ হয় না। যদি বলি যে 1 কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ করো, 1 কিলোওয়াট ঘন্টা সমান কতটুকু?
যদি বলি 1 কিলোওয়াট ঘন্টা, এটাকে জুলে প্রকাশ করতে হবে, তাহলে তুমি লিখবে যে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট ইন্টু এই ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে বিষয়টা দাঁড়াতেছে এই 36 ইন্টু 1 তার মানে 36, আর এখানে 3টে শূন্য, এখানে 2টে শূন্য, 5টা শূন্য, এত ওয়াট সেকেন্ড, যেটাকে কনভার্ট করলে দাঁড়াবে 3.6 গুণন 10 টু দি পাওয়ার 6 ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ডের পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি জুল পার সেকেন্ড ইন্টু সেকেন্ড, সেকেন্ড কাটলে পাই 3.6 গুণন 10 টু দি পাওয়ার 6 জুল, এত জুল। এইভাবে আমরা কিলোওয়াট ঘন্টা থেকে জুল এককে প্রকাশ করতে পারি। প্রথমে কি করব, কিলোওয়াটকে ওয়াট করে নেব আর ঘন্টাটাকে সেকেন্ড করে নেব। এই ওয়াট সেকেন্ডের আরেক নাম হচ্ছে জুল। এরপর শক্তি ও শক্তির যে বিভিন্ন রূপ, আমরা জানি শক্তি কি, শক্তি হলো কোনো ব্যক্তি, বস্তু বা যন্ত্রের কাজ করার যে সামর্থ্য, সেটাকেই শক্তি বলা হয়। এই শক্তির বিভিন্ন রূপ হতে পারে, শক্তির বিভিন্ন রূপ হতে পারে, যেমন রাসায়নিক শক্তি হতে পারে, তারপর বিদ্যুৎ শক্তি হতে পারে, শব্দ শক্তি হতে পারে। তোমরা জানো যে এই আলো আছে বলেই আমরা সব কিছু দেখতে পাই, আবার শব্দ শক্তি আছে বলে আমরা শুনতে পাই, আবার বৈদ্যুতিক শক্তি আছে বলেই পাখা ঘোরে। আমরা জানি যে একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় মাত্র, শক্তি কখনো সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না। যাই হোক, এই শক্তির বিভিন্ন রূপগুলোর মধ্যে আছে যান্ত্রিক শক্তি, আছে তড়িৎ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, এই বিভিন্ন শক্তিগুলো আছে। এরপর শক্তির যে যান্ত্রিক যে শক্তিটা, বিভিন্ন যান্ত্রিক যে শক্তি আছে, যান্ত্রিক শক্তিটা হতে পারে দুই রকমের। শক্তির আমরা জানি সাধারণ রূপ, একদম সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। সেই যান্ত্রিক শক্তি হতে পারে দুই রকম, একটা হলো গতিশক্তি, অপরটি বিভব শক্তি। এই গতিশক্তি, একটা বস্তু যখন গতিশীল থাকে, বস্তু গতিশীল থাকার কারণে তার কাজ করার যে সামর্থ্য লাভ হয়, সেটাই গতিশক্তি। আর বিভব শক্তি হলো স্বাভাবিক অবস্থান থেকে একটা বস্তুকে অন্য কোনো অবস্থানে আনলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাকেই বিভব শক্তি বলবো। তো আমরা দেখি গতিশক্তি কীভাবে ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার হয় সেটা দেখব। তাহলে গতিশীল অবস্থায় বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে, সেই শক্তিকে আমরা বলবো গতিশক্তি। এই যে ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার কীভাবে প্রতিপাদন করা যায় এটা দেখি। হাফ এম ভি স্কোয়ার এটা আমরা প্রতিপাদন করব। আমরা জানি এই যে গতিশক্তি সমান হলো কৃত কাজ, আর এই কৃত কাজ মানেই ডাব্লিউ মানেই এফ এস, এফ মানে ভর গুণন ত্বরণ ইন্টু এস তো আছেই। এটাকে যদি ইকে দ্বারা প্রকাশ করি তাহলে ইকে ইকুয়াল এম এ এস, এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ। আবার গতির যে সমীকরণ আছে, সেই সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এক্ষেত্রে এই যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল 2as আমরা লিখতে পারি। তাহলে এই as সমান আমরা আবার লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। এই as এর আবার যদি আদিবেগ যদি 0 হয়, একটা বস্তু স্থির অবস্থান থেকে প্রথমে যাত্রা শুরু করে, সেজন্য আদিবেগ ধরব 0। সেক্ষেত্রে এই as এর মানটা আমরা লিখতে পারি যে এই ভি স্কোয়ার বাই 2। এই ভি স্কোয়ার বাই 2 অর্থাৎ as এর মানটা যদি 1 নম্বর সমীকরণে বসানো যায়, তাহলে বিষয়টা দাঁড়াবে m ইন্টু ভি স্কোয়ার বাই 2, যেটাকে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। এভাবে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার আমরা প্রতিপাদন করতে পারি। এরপর যান্ত্রিক শক্তির প্রকারভেদগুলো আমরা জানলাম। গতিশক্তি বেগের সাথে কিভাবে সম্পর্কিত এটা দেখব। গতিশক্তি ইকে ইকুয়াল যে হাফ এম ভি স্কোয়ার, এটা বেগের সাথে কিভাবে সম্পর্কিত। যদি বলি যে কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয়, তাহলে গতিশক্তি কত গুণ হবে, এটা যদি প্রশ্ন করা হয় যে বেগটা যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি
কত গুণ বৃদ্ধি পাবে সেটা যদি আমরা বলি, সেক্ষেত্রে এই যে যখন বলবো যে গতি বেগটা আগের চেয়ে দ্বিগুণ হবে, তাহলে আমরা লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ারের পরিবর্তে এই যে 2v তার উপর আবার স্কোয়ার, তাহলে দাঁড়ালো হাফ এম 4v স্কোয়ার। এই 4টাকে যদি সামনে নেই আর এদিকে দাঁড়ায় তাহলে হাফ এম ভি স্কোয়ার। এই হাফ এম ভি স্কোয়ার কিন্তু গতিশক্তি ছিল, তাহলে আমরা বলতে পারি 4 ইন্টু গতিশক্তি, অর্থাৎ গতিশক্তি 4 গুণ হয়ে যাবে। যদি বেগ দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি হবে 4 গুণ, আবার বেগ যদি 3 গুণ করা হয় তাহলে গতিশক্তি হবে 9 গুণ। তার মানে বেগের সাথে বর্গাকারে এই গতিশক্তিটা বৃদ্ধি পাচ্ছে। এরপর যদি বলা হয় যে গতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে? গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। বেগ ধনাত্মক ঋণাত্মক যাই হোক না কেন, আমরা বলি যে একটা বস্তু বা ধরো চিন্তা করো যে একটা বন্দুক থেকে গুলি বের হয়ে গেল, সেক্ষেত্রে গুলিটা যেদিকে যাচ্ছে এটা হলো পজিটিভ, কিন্তু গুলিটা বের হয়ে যাওয়ার সময় পিছনের দিকে বন্দুকটাকে ধাক্কা মারে, এটাকে বলি পশ্চাৎ বেগ। এই পশ্চাৎ বেগ যত আছে, যত প্রকারের পশ্চাৎ বেগ আছে, এগুলোকে আমরা বলি ঋণাত্মক বেগ। সেই ঋণাত্মক বেগ এর মান যদি আমরা এখানে বসাই তবু গতিশক্তিটা পজিটিভ হয়ে যাবে। কিভাবে হবে দেখো, মনে করো এই বেগটা হলো -v, তাহলে এখানে আমরা হাফ এম তো আসেই, ভি স্কোয়ারের পরিবর্তে -v তারপর স্কোয়ার দিলাম। এই যে স্কোয়ার থাকার কারণে এই ঋণাত্মকটা পজিটিভ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার। বেগ পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক না কেন, অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক যেটাই হোক না কেন, তার স্কোয়ার করলে সবসময় পজিটিভ হয়। সেই জন্য আমরা বলতে পারি যে গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না, অলওয়েজ ধনাত্মক। আশা করি সবাই তোমরা আজকের এই লেকচারটা বুঝতে পারছো। পরবর্তীতে আমরা এই অধ্যায়ের আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।